কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে যশোরে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, যারা নির্বাচনের আগে অস্বাভাবিক বায়বীয় টিকিট বিক্রি করেছে তারাই সরকারের পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত করতে চায়। মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা সহ জনগণের কাছে দেয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন সরকার প্রধান। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার যশোরে এলেন তারেক রহমান। দিনব্যাপী তার এই সফর ঘিরে ছিল প্রত্যাশা প্রাপ্তির নানা সমীকরণ। তার আগমনে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ উচ্ছ্বসিত, উদ্বেলিত। যশোর জেলা বিএনপির আয়োজনে দিনের শেষ কর্মসূচি ছিল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জনসভা। প্রিয় নেতাকে বরণ করে নিতে শহরের অলিগলি থেকে জনসভাস্থলে আসেন সর্বস্তরের মানুষ। সমাবেশের মঞ্চে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ বড় বড় কথা বলে ফেসিবাদের সাথে মিটিং করেছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল। এই সকল বিভ্রান্তকারীদের বিভ্রান্তিমূলক কথা আমরা যদি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারি, তাহলেই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করব। কারণ বাংলাদেশের মানুষ যারা কাজ করতে চায়, যারা দেশ গঠন করতে চায়, ব্যান্ডেড বাংলাদেশের মানুষ 12 তারিখের নির্বাচন তাদেরকেই দিয়েছে। সরকার প্রধান বলেন, জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়ন করাই এই সরকারের অগ্রাধিকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব আবার, যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে। এই দেশের মেয়েরা, বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ সমৃদ্ধি চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বেঁচে থাকতে চায় এবং সেই জন্যই বাংলাদেশের জনগণ চায় বিএনপি জনগণের সপক্ষে যে সকল কর্মসূচি প্রণয়ন করছে সেই কর্মসূচিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আহ্বান, দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে সেই সুযোগ আমরা কাউকে দিব না এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে, আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং আমরা বাস্তব কাজ করতে চাই। সেই জন্যই আমরা বলি, করব কাজ, গর্ব দেশ। সবার আগে কে? দীর্ঘ 19 বছর পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার যশোরে এলেন তারেক রহমান। জনসভায় যোগ দিয়ে স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে শুনলেন নানা সমস্যা সংকটের কথা, দিলেন নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। এখানকার মানুষ মনে করে এবার সুষম উন্নয়নের সুফল মিলবে তাদের। মোহাম্মদ হোসাইন, 71, যশোর। এর আগে গণভোটের রায় এবং জুলাই সনদ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে উলাশী খাল পুনঃখননের উদ্বোধনীতে তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। 5 দশক আগে উলাশী খাল খনন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটি আবারও পুনঃখননের উদ্যোগ নিলেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হোসেনের আরও একটি প্রতিবেদন। 1976 সালে যশোরের এই মাটিতে দাঁড়িয়ে একটি স্বপ্ন বুনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজ হাতে কোদাল চালিয়ে স্বেচ্ছাশ্রমে শুরু করেছিলেন খাল খনন কর্মসূচি, যা হয়ে উঠেছিল গ্রামীণ উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। গত প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন। 1976 থেকে 2026, 50 বছরের দীর্ঘ পথ চলা। সময়ের ব্যবধানে ইতিহাস যেন আবারও ফিরে এলো একই জায়গায়। দেশের প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এসে পিতার সেই স্বপ্নকেই নতুন করে ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোদাল হাতে মাটি কেটে উলসী খালের পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে জানান, নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার সরকার। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে
এলপিজি কার্ড, এলপিজি গ্যাস, এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। এবং আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। বিএনপির রাজনীতিকে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি লাইন পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। একটি পক্ষ গণভোটের রায় আর জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তাহলে জনগণের যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়? সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ 5 দশকের অবহেলা আর সংস্কারের অভাবে মৃতপ্রায় যশোরের এই উলসি খাল। প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখননের যে উদ্যোগ আজ হাতে নিলেন, তাতে করে এই খালটি নয়, পুনর্জীবন পাবে একটি স্বপ্ন, একটি দর্শন। প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে খালটি যেমন প্রাণ ফিরে পাবে, তেমনি সচল হবে গ্রামীণ অর্থনীতির চাকা। মোহাম্মদ হুসাইন, ৭১, যশোর। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, এজন্য যাই করা হোক না কেন বিরোধী দলকে সাথে নিয়েই তা করতে হবে। আর সরকার দলীয় কয়েকজন হুইপ অভিযোগ করেছেন বিরোধী দল সংসদে অসত্য তথ্য দিচ্ছেন। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর পর প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সাথে ছিলেন সরকার দলীয় হুইপরা। সংসদে সংবাদ সংগ্রহে যেসব চ্যালেঞ্জের মুখে পড়েন তা তুলে ধরেন সংবাদকর্মীরা। প্রবেশাধিকার আরেকটু সহজ করা, গ্যালারিতে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি সহ কয়েকটি দাবি তোলেন তারা। মতবিনিময়ে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। একজন হুইপ দাবি জানান, সাংবাদিকদের বেতন কাঠামো সরকারি কর্মকর্তাদের মতোই হতে হবে। আমি মনে করি আমার সাংবাদিকরা, সরকারি কর্মকর্তারা যেভাবে বেতন পায়, আমি আমার সাংবাদিক ভাইদেরকে সেইভাবে সরকারি বেতনের ব্যবস্থা করতে হবে। সাংবাদিকতা না থাকলে এই পৃথিবীর অস্তিত্ব, আমার কাছে মনে হয় না পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো। কারণ কি, মানুষগুলা তখন মুহুর্মুহু প্রতি মুহূর্তে স্বৈরাচার হয়ে যেত। বিরোধী দল সংসদে অসত্য তথ্য ছড়ায় বলেও কয়েকজন হুইপ অভিযোগ করেন। সত্য ঘটনা নিয়ে আলোচনা করেন এবং অহেতুক অনেক ঘটনা, কাল্পনিক ঘটনা নিয়েও তারা মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করেন। বিভিন্ন ফেক আইডি খুলে বিভিন্নভাবে একটা খবরকে মিথ্যার মধ্যে যতটুকু নিয়ে যাওয়া যায় ততটুকু নিয়ে যায় ওরা। পরে কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, সংবিধানের সংশোধনী ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে। তবে তা বিরোধী দলের সাথে আলোচনা করে করা হবে বলে জানান তিনি। বিরোধী দলের নেতা অত্যন্ত চৌকস এবং উনি একটা বিষয় বোঝার চেষ্টা করেন। কাজে আমি খুব আশাবাদী, ব্যক্তিগতভাবে আশাবাদী, এবং আমাদের হুইপরা এবং আমরা সংসদ আশাবাদী যে তাদের নিয়ে আমরা কাজ করতে পারবো। সংসদের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি। স্যারদের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা আছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সারা দেশে শিগগিরই সমন্বিত ও সাঁড়াশি অভিযানে নামবে আইনশৃঙ্খলা বাহিনী। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে সংসদের অধিবেশনে ৭১ বিধিতে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের উপর দেয়া বিবৃতিতে মন্ত্রী বলেন, অবৈধ সীসা লাউঞ্জগুলোর নাম এবং ঠিকানা পরিবর্তন করে আবারও যেন আর কার্যক্রম চালাতে না পারে সেজন্য আইনি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে বিরোধী দলীয় সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠন করা হবে। অবৈধ সীসা লাউঞ্জ সমূহ যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এর সাথে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার বেবি চক কার্যালয়ে একথা বলেন তিনি। ওইটা পাওয়ার পর এন্ড সাবসিকুয়েন্টলি আমরা যেটা করেছি, আমাদের যেহেতু এটা একটা কেপিআই, যেহেতু আপনারা এখানে কাজ করেন, ইউ আর ভেরি মাচ অ্যাওয়ার অফ ইট, এই জন্য আমাদের নট অনলি দিস, যতগুলো এয়ারপোর্ট আছে 8টা, অল 8টা এয়ারপোর্টে আমরা বলেছি যে প্রত্যেক এয়ারপোর্ট ম্যানেজার অথবা এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা আছে, ডাইরেক্টর যারা আছে, ওনাদের বলা হয়েছে যে আপনারা আপনাদের সিকিউরিটির মেকানিজমটা আছে সেটা একটু স্ট্রেনথেন করেন। লাইক আপনার রাউন্ডে একটা বিষয় হবে, লাইক আপনার অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে সেখানে আপনি একটু বেশি নজর দিলে সেই জিনিসগুলো মেকানিজমটা করা হয়েছে। আর এটা যেটা বললাম, অ্যাট টাইমস এটা আমাদের আসে, অ্যাট টাইমস ইটস আমাদের ওন অর্গানিক, নিজের ভিতর থেকে আসে, অনেক সময় আছে যে রাষ্ট্রের ইনস্ট্রাকশন পেয়ে আমরা করি, এটা হচ্ছে সেই ক্ষেত্রে আর কি। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী পেশাদার ছিনতাইকারী চক্রের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এমনটাই বলছে র্যাব। তারা বলছেন, যাত্রী সেজে ফাঁদ পেতে চক্রটি বুলেটের জীবন কেড়ে নেয়। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছেন তারা। মহিম মিজানের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে একটি প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী, কিন্তু সেই ফেরা আর হয়নি। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে 5 সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেট বৈরাগীকে টার্গেট করে। র্যাব জানায়, চক্রের সদস্যরা সিএনজি অটোরিকশায় যাত্রী সেজে ওঠে। পরে তারা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। এরপর চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আঘাতেই মৃত্যু হয় বুলেট বৈরাগীর। রাত আনুমানিক 3টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাস যোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া প্রায় সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত। এটি একটি সংগঠিত ছিনতাইকারী চক্র। তারা পরিকল্পনা মাফিক যাত্রী সেজে টার্গেট নির্ধারণ করে এবং সুযোগ বুঝে হামলা চালায়। এ সময় গ্রেফতারকৃতদের শহীদ ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি 41তম বিসিএস নন ক্যাডার পদের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। সবশেষ তিনি কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মহিম মিজান, ৭১, ঢাকা।
টাকার অভাবে আর কেউ আইনি সহায়তা থেকে বঞ্চিত হবে না। এজন্য ফ্রি সেবা দিতে সকালে কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, অসহায় নিপীড়িত মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। হাসিনা বেগম, বয়স ৩০, সন্তান সহ স্বামী ফেলে রেখে গেছে, নেয় না খোঁজ, দেয় না কোনো ভরণ পোষণ। টাকার অভাবে আইনি লড়াইয়ের পথে যেতে পারছেন না তিনি। অপরদিকে পরিবানু জানালেন, নিজ সন্তানরাই সম্পত্তি নিয়ে এখন তাকে ছুড়ে ফেলেছে। তাদের মতো অসংখ্য মানুষ আছে দেশের নানা প্রান্তে, যারা নানা কারণে করতে পারেন না মামলা, টাকার অভাবে লড়তে পারেন না অধিকারের প্রশ্নে। যখন আমার একটা মেয়ে বাচ্চা পেটে আসছিল, 3 মাস, মেয়ে বাচ্চাটা ফালাতে হয়ে গেছে গা হারে অনেকে বিয়ে শাদী করে লইছে, এখন মেয়েটারে লইয়া আমি চলতেছি। তোর কিসের টাকা তুই বাইরে যা, এনে তুই কিছুই পাবি না, মাইদের করে এরকম করে। এমন মানুষকে আইনি সহায়তা দিতে সোমবার কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী। ফলে টাকার অভাবে আইনি সেবা বঞ্চিত মানুষরা পাবেন বিনামূল্যে সকল আইনি সহায়তা। দেশের যে কোনো প্রান্ত থেকে 16699 নম্বরে ফোন দিয়ে এই সেবা পাওয়া যাবে। আজকের এই মহেন্দ্রক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, অসহায় ও নিপীড়িত সহ মানুষকে আইনি সহায়তা দিতে যা যা করণীয় তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। লয়ার নিয়োগ করার সামর্থ্য নাই, লয়ারকে পয়সা দিতে পারবেন না, কোনো সমস্যা নাই। ওই যে দেখেন গাড়ির গায়ে একটা ফোন নাম্বার দেওয়া আছে, 16616699। এই নাম্বারটা একটা ফোন দেবেন, আপনার জন্য বিনা পয়সায় আইনজীবী নিয়োগ করার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাদের। এ সময় এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, মামলা হওয়ার আগেই সমস্যার সমাধান করে বিচারালয়ে জট কমাতে চায় সরকার। আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটোখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় সে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। আরেকদিকে নতুন মামলা করতে গেলে সেখানে আমরা মামলা করার আগে যদি সমাধান করে দিতে পারি তাহলে আদালতে নতুন মামলার সংখ্যাও কমবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী নিজেই দুজনকে আইনি পরামর্শ দেন। এই সেবায় আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন। আর কর্মসূচি বাস্তবায়ন করবে জিআইজেড ও লিগ্যাল এইড অধিদপ্তর। মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি মাইনুল মারুফ, ৭১, ঢাকা। সরকার গঠনের 2 মাসের মাথায় উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। দাবি আদায়ে রাজপথে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলাম, তবে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না বিএনপি। দলটির নেতারা বলছেন, কৌশলেই এগোতে চায় সরকার। এই সমীকরণের নতুন রাজনৈতিক বার্তা কি, বাকিটা জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে, বক্তব্য আর পাল্টা বক্তব্যে সরগরম 2 শিবির। সরকার গঠনের 2 মাস পেরোতেই জুলাই সনদ সহ নানা দাবিতে রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী। দলটির কর্মসূচিতে সক্রিয়তা বাড়ছে, তবে এখনই সরাসরি সংঘাতে যেতে চায় না বিএনপি। দলের শীর্ষ নেতারা বলছেন, সময় বুঝেই নেওয়া হবে সিদ্ধান্ত। গত শনিবার এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জামায়াতের কর্মকাণ্ড রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। এর পরপরই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য, স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয়, কৌশলেও তা আড়াল করা যাবে না। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ভোলানোর চেষ্টা করে এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না ইশরাক হোসেনরা। স্বাধীনতা ইস্যুতে 2 দলের অবস্থান তৈরি করছে নতুন আলোচনা। তবে বিএনপি নেতারা বলছেন, স্বাধীনতার পক্ষের দল দাবি করলেও আওয়ামী লীগ বারবার গণতন্ত্রের চেতনা ক্ষতিগ্রস্ত করেছে। অধিকারকে যদি বিপন্ন করা হয় তার মানে গণতান্ত্রিক অধিকারকে বিপন্ন করলো, অর্থাৎ গণতন্ত্রকেই তারা বিপন্ন করলো এই ক্ষেত্রে। তো এটাই তো একটা পর্যায়ে গিয়ে স্বাধীনতা যুদ্ধে রূপান্তর হলো। কিন্তু যারা ক্ষমতায় আসলো তারা কি করলো? তারা ওই যে মূল স্পিরিট, স্বাধীনতার মূল স্পিরিট ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিটাকেই আবার তারা ধ্বংস করে দিল, হত্যা করলো বাকশাল করে। তো সুতরাং এটা তো তারা তো চরমভাবে স্বাধীনতার মূল যে চেতনা,
গণতান্ত্রিক চেতনাকে তারা বারবার আঘাত করেছে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ইস্যুতে জামায়াত যেখানে কঠোর, বিএনপি সেখানে হিসেবি ও কৌশলী। জামাত ইসলামীর চাপে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেবে না। আর দ্বিতীয়ত নেওয়ার কোনো কারণও নেই, কারণ আওয়ামী লীগের যে পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করেছিল, একটা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল, তাতে বাংলাদেশের মানুষই তাদেরকে ছুঁড়ে ফেলেছে। এটা বিএনপিরও করার কিছু নাই। আপনি যদি রাজনীতির জায়গাটা সবার জন্য উন্মুক্ত না করেন, সাধারণ মানুষের জন্য, মানুষের যে ভোটাধিকার, মানুষের যে মানবাধিকার, মানুষের যে অর্থনৈতিক অধিকার, এই অধিকারগুলোকে যদি আপনি সম্মান না দেখান, তাহলে কি ধরনের পরিস্থিতি হতে পারে, এটি কিন্তু একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ঐতিহাসিক শিক্ষা। তাদের ধারণা, রাজনৈতিক অবস্থানে ভিন্নতা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে শেষ পর্যন্ত একই লাইনে থাকতে পারে দুই দল। তবে বড় কোনো সংকট তৈরি না হলে বর্তমান সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এক্সটার্নাল কোনো ফোর্স না থাকলে এই দেশে আমি গণতন্ত্রের ভবিষ্যৎ ভালোই দেখি। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের জন্য পরবর্তী হাই কমিশনারের নাম ঘোষণা করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে এই পদে নিয়োগ দিয়েছে দিল্লি। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দ্রুত সময়ের মধ্যে তিনি ঢাকায় কাজ শুরু করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দেশের ৪ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় মারা গেছেন ৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন এবং হাতিয়ায় মারা গেছেন ১ জন। এর ভেতরে নেত্রকোনার খালিয়াজুড়িতে জগন্নাথপুর ইউনিয়নের গোদারা ফেরিঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব নামের এক জেলে। এছাড়া সাতগাঁও গ্রামে ধান কাটার সময় মারা যান মোনায়েম খাঁ পালান। আর বিকেলে উপজেলার কৃষ্ণপুরে ধান কাটার সময় বজ্রপাত হলে মারা যান শুভ মণ্ডল নামে আরেক কৃষক। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলায় বজ্রপাতে মারা গেছেন কৃষক মাকসুদ মিয়া এবং আব্দুল সালাম। আর সুনামগঞ্জের সদর উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন ৩ কৃষক। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় মারা গেছেন ব্যবসায়ী আরাফাত হোসেন।